বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গুণী, হানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হানসামা, দিনাজপুর। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি দশম শ্রেণী 13তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে 13তম অধ্যায়ে তোমাদের বই, খাতা, কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং বই থেকে, গণিত মূল বই থেকে তোমরা 249 পেজ তোমরা বের করো। 13তম অধ্যায় আমাদের শুরুতে হলো, এখানে আছে সসীম ধারা। সসীম ধারা, ধারাটি সসীম ধারা অর্থাৎ ধারা শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এ সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা দরকার। ধারা সাধারণত যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটা হলো একটি ক্রম। যেমন প্রথমে তোমরা ষষ্ঠ শ্রেণীতে আসছো, তারপরে সপ্তম, তারপরে অষ্টম, তারপরে নবম, দশম, এভাবে তোমরা আরও উচ্চ ক্লাসে পদার্পণ করবে। তাহলে নিশ্চয়ই আমরা এখন বুঝতে পারতেছি যে প্রত্যেকটি কাজের জন্য আমাদের একটি ধারাবাহিকতার প্রয়োজন আছে। সেই ধারাবাহিকতাটাই হলো ক্রম। এই সমান্তর ধারা বা এই ধারা সম্পর্কে আমাদের আলোচনা করার আগে আমাদেরকে ক্রম নিয়ে একটু আলোচনা করতে হবে। ক্রম আমরা এরকম করতে পারি 2, 4, 6, 8। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি সংখ্যা? স্বাভাবিক জোড় সংখ্যা 2, 4, 6, 8। এখন এই 2, 4, 6, 8-এর মধ্যে থেকে কি সম্পর্ক বিদ্যমান? এখান থেকে সম্পর্ক দেখা যাচ্ছে যে 2 থেকে 4, 2 দুগুণে 4, এর 2 গুণ। তারপরটা আবার 6, 2 গুণন 3। তাহলে প্রথমটা 2 গুণন 1 সমান 2, দ্বিতীয়টি 2 গুণন 2 ইকুয়াল, তারপরে 6 গুণন 3 ইকুয়াল। তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে প্রথমটাতে 1, পরেরটাতে 2, 3, 4, এভাবে আমাদের ধারাবাহিকভাবে চলছে। তাহলে এই সংখ্যাগুলো, অর্থাৎ আমরা সাধারণত জানি 1, 2, 3, 4, এগুলোকে আমরা জানি স্বাভাবিক সংখ্যা। এগুলো জানি আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের যে এখানে একটি কয়েকটি সংখ্যা নিয়েছিলাম, সেই সংখ্যাটি থেকে কি দাঁড়ালো? দাঁড়ালো কি 2 গুণন, এখানে 2 গুণন n, অর্থাৎ 2n। তাহলে আমরা এখানে পেলাম যে অনুক্রমটা হলো 2n। তাহলে একটা জিনিস দেখো, এই দুটো পদের সঙ্গে আবার এই পদের সঙ্গে আবার এই পদের সঙ্গে এখানে সুন্দরভাবে বলা আছে যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে তার পূর্বের পদ ও পরের পদ কিভাবে সম্পর্কিত সে সম্পর্কে আমাদের একটি ধারণা পাওয়া যায়। এই রাশিগুলো হলো আমাদের কি? অনুক্রম। এই রাশিগুলো আমাদের অনুক্রম। পরের পেজ। তাহলে এখানে অনুক্রমের আমাদের শেষ ছিল, শুধু আমি আরেকবার লিখতেছি 2, 4, 6, 8। এখানে কিন্তু শেষ হয়নি, অর্থাৎ আমাদের এখানে আমরা পেয়েছিলাম n। n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা হয়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 2, 4, 6, 8 এভাবে যদি চলতেই থাকে, তাহলে এটাকে আমরা কি পদ পাবো? একটি অসীম পদ পাবো। একটি কি পদ পাবো? অসীম পদ আমরা পাবো। এই অসীম পদ, অর্থাৎ এই অনুক্রমগুলো, এই অসীম পদের অনুক্রমগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা
যুক্ত করা হয়, যেহেতু অসীম তাহলে আমরা এভাবে বর্গমূল দিতে পারি। প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাহলে আমরা কি পাবো? একটি ধারা পাবো। তোমরা 250 পেজে দেখতে পারো যে কোনো অনুক্রমের পদগুলো যোগ চিহ্ন যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। এখন এই ধারাটির মধ্যে কি সম্পর্ক? এই ধারাটির মধ্যে সম্পর্ক দেখো, 4 বিয়োগ 2, আবার 6 বিয়োগ 4, আবার 8 বিয়োগ 6। প্রতিটি পদের পরপর দুটি পদের ক্ষেত্রে পার্থক্যগুলো কি হয়েছে? সমান হয়েছে। পরপর দুটি পদের পার্থক্য সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এটি এভাবে চলতে চলতে এটি একটি ধারা। আবার এখানে পরপর দুটি পদের অনুপাত সমান এ ধরনেরও আমরা ধারা পাইতে পারি, যেমন 2, 4, 8, 16। এখানে 4 ভাগ 2, 8 ভাগ 4, তাহলে 4 ভাগ 2, 8 ভাগ 4, 16 ভাগ। তাহলে পরপর দুটি পদের অনুপাত, পরপর দুটি পদের অনুপাত সমান। তাহলে এখানে আমরা পেলাম পরপর দুটি পদের পার্থক্য সমান, পরপর দুটি পদের পার্থক্য সমান, আর এখানে আমরা পেলাম অনুপাত সমান। তাহলে কোন ধারা পরপর দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেই ধারাটি সসীম, সেই ধারাটি হলো সমান্তর ধারা। আর পরপর দুটি পদের পার্থক্য যদি অনুপাত যদি সমান হয়, পরপর দুটি পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেই ধারাটি হবে গুণোত্তর ধারা। 13.1 অধ্যায়ে আমাদের আছে শুধু সমান্তর ধারা নিয়ে আলোচনা আছে। পরবর্তী অধ্যায়ে যখন আমরা যাবো তখন আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মধ্যে আসতেছে শুধুমাত্র সমান্তর ধারা। আজকে আলোচনার মধ্যে আসতেছে শুধুমাত্র সমান্তর ধারা। সমান্তর ধারা আজকে আমরা কতটুকু জানবো? সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় কিভাবে করতে হবে, সমান্তর ধারার এনতম পদ নির্ণয় কিভাবে করতে হবে, সমান্তর ধারার এনতম পদের সমষ্টি নির্ণয় কিভাবে করতে হবে। দেখো বইয়ে পেজে তোমাদের আসতে পারো 151 পেজে, এখানে 151 পেজে আমি একটা ধারা লিখেও রাখছি 2, 4, 6, 8। এই ধারাটির সাধারণ পদ নির্ণয় আমরা করব। এই ধারাটির সাধারণ পদ আমরা নির্ণয় করব। সাধারণ পদ নির্ণয় করলে কি পাওয়া যাচ্ছে? এখানে প্রথমটা কত আছে? 2 যোগ 1 বিয়োগ 1, দেখো এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 সঙ্গে 2 গুণ করলে 0 যোগ 2 প্রথমটা। দ্বিতীয়টি 2 থেকে 1 বাদ দিলে 1, 1 আর 2 গুণ করলে 2, 2 আর 2 যোগ করলে 4। 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4 যোগ 2 হলো 6। 2 যোগ 4 থেকে 1 বাদ দিলে 3, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 6 আর 2।
তাহলে আমরা এখানে পাচ্ছি এভাবে আমাদের এটা চলতেই আছে। তাহলে দেখো প্রথম গুলো একটি নির্দিষ্ট মান, এখানে গুণ অবস্থায় যেটি আছে সেটিও একটি নির্দিষ্ট মান, মাঝখানে গুলো 1 2 3 4 -1 -1 তাহলে 1 2 3 4 এগুলো প্রতি পদের জন্য পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রতি পদের জন্য পরিবর্তন হচ্ছে, তাহলে 1 2 3 আমরা 1 2 3 4 এটাকে আমরা কি বলতে পারি স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 প্রথম পদকে যদি এ দ্বারা প্রকাশ করা হয় আর 1 2 3 4 প্রতি পদের জন্য 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি, তার মানে স্বাভাবিক সংখ্যা n -1। এখানে আমাদের কি ছিল? পরপর দুটি পদের পার্থক্য, পরপর দুটি পদের পার্থক্য, পরপর দুটি পদের পার্থক্য। এটি আমরা বলতে পারি। এখানে তোমাদের বইয়ে আছে যে কোনো সমান্তর ধারা প্রথম পদ এটা সবগুলোই সমান, এই জন্য এটাকে এ দ্বারা সূচিত করা হলো, এখানে করা আছে। আর পরপর দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেটা সাধারণ অন্তর থেকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে কি তৈরি হলো? এই ধারাটির জন্য অর্থাৎ 2 4 6 8 এই ধারাটির জন্য আমরা যদি এখানে ব্যবহার করে থাকি যে n-তম পদ, এই ধারাটির n-তম পদ কত? n-তম পদের জন্য আমাদের a n - 1 * d। এর প্রথম পদ 2 থাকবে, সাধারণ অন্তর d এর জায়গায় সংখ্যাটি বসবে, আর কততম পদ আমরা চাই সেই মানটা এখানে আমাদের ছিল, এটা হলো প্রথম, এটা ছিল দ্বিতীয়, এটা ছিল তৃতীয়, এটা ছিল চতুর্থ। তাহলে প্রথম পদে 1 থেকে 1 বিয়োগ, দ্বিতীয় পদে 2 থেকে 1 বিয়োগ, তৃতীয় পদে 3 থেকে 1 বিয়োগ, চতুর্থ পদে 4 থেকে 1 বিয়োগ। এভাবে যদি n-তম হয় 50, তাহলে 50 থেকে 1 বিয়োগ, তাহলে অতএব 50-তম পদ a plus ইনটু, তাহলে a এর মান কত? 2 তাহলে আমরা যেটা উপরে লিখছিলাম যে 2 + 4 + 6 + 8 এই ধারাটি যে কোনো তম পদ নির্ণয়ের জন্য আমাদের সূত্র তৈরি হলো a n - 1 d, অর্থাৎ 50-তম পদ হবে কত? 100। এবং তাহলে 100-তম 50-তম পদ কত হলো? 100। তাহলে এখানে আমরা যে সমান্তর ধারাটি লিখেছিলাম সেই ধারাটির যে কোনো তম পদ আমাদের এই সূত্রের সাহায্যে, অর্থাৎ a n - 1 * d এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারব। তাহলে আমরা পেলাম যে সমান্তর ধারা প্রথম পদ যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, তাহলে n-তম পদ নির্ণয়ের জন্য আমাদের সূত্র তৈরি হয়ে গেল a n - 1 * d। এই সূত্রের সাহায্যে আমাদের পাঠ্য বইয়ে কত আছে সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আশা করি তৈরি করা যাবে। একটু আমরা অনুশীলনের ভিতরে যেতে পারি। 5 নম্বর থেকে দেওয়া আছে যে সাধারণ অন্তর নির্ণয় করো ও 12-তম পদ নির্ণয় করো। 5 নম্বর সমস্যা 5 সমাধান। -2 -5 -12 -9
কি তৈরি করতে বলছে? যে সাধারণ অন্তর নির্ণয় করতে। আমরা জানি সাধারণ অন্তর বি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ -5 -7। যেহেতু আমরা এখানে একটা দেখালাম, সাধারণত সরাসরি নিলাম, আমরা একটু পরীক্ষা করে দেখতে পারি পরবর্তীগুলা ঠিক আছে কিনা। পরের অংশটা দেখি, পরের দুইটি যদি দেখি তাহলে এখানে হবে কি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। তৃতীয় পদে -12 মাইনাস তাহলে এখানকার মাইনাস সূত্রের -12 প্লাস 5 -7। তাহলে আমরা পাচ্ছি যে আমাদের সাধারণ অন্তর যেটা বের করছি, সাধারণত বের করছি -7, এটা আমাদের সমস্যার সমাধান হয়েছে। এরপরে এখানে বলছে 12তম পদ নির্ণয় করুন। তাহলে তম পদ নির্ণয়ের জন্য আমাদের প্রদত্ত ধারার প্রথম পদ লাগবে। অবশ্যই প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অন্তর কততম পদ? 12তম পদ। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইনটু b। অতএব প্রদত্ত ধারার 12তম পদ a প্লাস 12 - 1 ইনটু d। এখন আমরা এর অংশ a1 2 প্লাস 11 প্রদত্ত ধারা যে ধারাটা দেওয়া ছিল সমস্যা 5-এ, যে ধারাটি দেওয়া ছিল 2 - 5 - 12 - 19 এই ধারাটির n-তম পদ আমাদের কত পাওয়া গেল? 75 পাওয়া গেল এবং চিহ্ন ঋণাত্মক মাইনাস। তাহলে এই সূত্রের সাহায্যে যে কোনো সমান্তর ধারা আমরা কি n-তম পদটা নির্ণয় করতে পারব আশা করতেছি। এখন এখানে আরো একটি সমস্যা রয়েছে, 6 নম্বর সমস্যা। সমস্যা 6 দেখো, ধারা কোন পদ এখানে সমস্যা থেকে লক্ষ্য করো যে কততম পদ, ধারাটির কততম পদ? 392। তাহলে আমাদের এখানে বুঝতে পারতেছি যে 4 8 11 14 17 এখানে একটি ধারা ডট দেওয়া আছে এবং সর্বশেষ পদ দেওয়া আছে। তাহলে কততম পদে গিয়ে প্রথম পদ যেমন 8, দ্বিতীয় পদে 11, তৃতীয় পদে 14, চতুর্থ পদে 17, কততম পদে গেলে 392 আমরা পাব? তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে যে পদটা দেওয়া আছে সেই পদটা সবার শেষে আছে, অর্থাৎ এটাকে আমরা শেষ পদ হিসেবেও ধরতে পারি। আমাদের
উদ্দেশ্য কি এখানে প্রশ্ন যে কোন পদ, তার মানে এনতম পদটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কততম পদ। এনতম পদের সূত্রের সাহায্যে আমাদের এর মান যেটা হবে এততম পদ 392। এখানে আমাদের প্রথম পদ a ইকুয়াল a, দ্বিতীয় পদ লেখার প্রয়োজন নাই, আমরা সরাসরি সাধারণ অন্তর b 11 মাইনাস 8 দ্বিতীয় পদ বিয়োগ। আমরা কাজটা শুরু করার আগেও আমরা ভেবে নিতে পারি যে প্রদত্ত ধারাটি সমান্তর ধারা না অন্য কোনো ধারা। একটু মনে মনে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো এখান থেকে 8 বা 14 থেকে 3, এখান থেকে 3, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম এটা আমাদের কি পদ, কি ধারা, সমান্তর ধারা। সাধারণত আমরা পেলাম। এখন ধরি, এটা ধরতে হবে, ধরি n তম পদ 382, n তম পদ 382। আবার সূত্রের সাহায্যে প্রদত্ত ধারা n তম পদটা কি, সূত্রের সাহায্যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা n তম পদ 382, সূত্রের সাহায্যে আমরা n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d পেলাম। তাহলে আমাদের শর্ত মতে এই দুটো পদ কি হবে, সমান হবে। শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 39। এখানে এখন আমরা মান বসাবো। a এর মান কত, a প্লাস n এর মান আমরা জানি না, সেটাই আমরা বের করব। d এর মান n minus 3n minus 3 equal 392 minus 8 পক্ষান্তর করলাম। আর বিয়োগ করলাম, আবার 3 ওপাশে গিয়ে যোগ হয়ে গেল। 3n equal 3 তাহলে এর মান কত, 3 দ্বারা ভাগ করতে হচ্ছে আমাদের। এখানে লিখি, দেখতে সমস্যা হতে পারে। n equal চুরাশি হবে এখানে, চুরাশি 8 এর মধ্যে থেকে 7 এখানে অতএব a লিখব, আমরা পাচ্ছি 1 2 তাহলে আমরা পেলাম কত, 129। তাহলে n এর মান 129। তাহলে আমরা এখানে প্রথম পদ 8, দ্বিতীয় পদ হলো 11, তৃতীয় পদ হলো 14, চতুর্থ পদ 17। ধারাটি এভাবে চলতে কততম পদে গিয়ে 392 হবে, 129। 129তম পদে গিয়ে আমাদের পাওয়া যাবে 392।
92। তাহলে এখানে 7 নম্বর সমস্যা আছে, এটা তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে যে কোনো এরকম এই প্রক্রিয়া যদি আমাদের সমস্যা থাকে যে ধারার এনতম পদ, কততম পদ 392, এই নিয়মের যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই সূত্রের সাহায্যে এই নিয়মে তোমরা সহজে করতে পারবে। আমাদের প্রথমে ধরে নিতে হবে এনতম পদ 392, আবার প্রদত্ত ধারাটির এনতম পদ a প্লাস n মানে 1 ইনটু d। তাহলে এই দুটো পদ সমান করে এখান থেকে আমরা n এর মানটা বের করব। তাহলে এই সূত্রের সাহায্যে এই ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এখানে আরো কি ছিল যে সমান্তর ধারা n তম পদের সমষ্টি নির্ণয়। তোমরা 152 পেজে বের করলে বুঝতে পারবে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য এখানে আমাদের সূত্রের একটি কাজ আছে। সেটি হলো যে কোনো সমান্তর ধারা প্রথম পদ a, কোনো সমান্তর ধারা প্রথম পদ a আর যদি শেষ পদ p হয় এবং সাধারণত d হয়। দেখো এখানে 3, 5, 7, 11, 9, 11, 13 এ পর্যন্ত। তাহলে এখানে আমরা পেলাম প্রথম পদ শেষ পদ, প্রথম পদ এবং শেষ পদ। প্রথম পদ হলো 3, শেষ পদ হলো 13। এখানে আমাদের সমষ্টির জন্য যে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের জন্য সূত্র অর্থাৎ Sn, এখান থেকে এই পর্যন্ত আমাদের এটা কি যোগফল। তাহলে এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদ বিয়োগ করলে কত? বিয়োগ করলে প্রতিটা ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে 3 প্লাস 2, প্লাস 2 গুণন 2, এর কোনো মান দিতে পারি 3 প্লাস 2 গুণন 3, অর্থাৎ 3 কে যদি আমরা প্রথম পদ ধরি এখানে পাচ্ছি 2 কি সাধারণত অর্থাৎ d, মানে a প্লাস হচ্ছে d, এখানে হচ্ছে a প্লাস 2d। এভাবে চলতে চলতে সর্বশেষ যেটা আমাদের আছে সেটাকে যদি p সর্বশেষ শেষ পদ p ধরা হয় তাহলে অর্থাৎ এখানে আছে 11 প্লাস 13, সর্বশেষ যদি p হয় তাহলে এর আগের পদ অর্থাৎ 13 এর আগের পদ p মাইনাস, এভাবে আমাদের সমষ্টিটার সূত্র আকারে এখানে দেখানো আছে a প্লাস d, অতএব সমষ্টি Sn। তাহলে এখানে একটা কথা বলছে যে ধারাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ও বিপরীত ক্রমে শেষ থেকে প্রথম পর্যন্ত, তাহলে এই 3, 5, 7, 9, 11, 13 যোগ করলে আমাদের যা আসবে, আমরা যদি 13, 11, 9, 7, 5, 3 যোগ করি তারপরেও আমাদের দুটাই কি আসবে? সমান আসবে। সেক্ষেত্রে Sn ইকুয়াল p প্লাস শেষের পদ p মাইনাস 2, এখানে p মাইনাস 2d,
প্লাস এখানে ডি যোগ টু এখানে পি মাইনাস ডি, তাহলে এখানে পাচ্ছি আমরা এ প্লাস ডি প্লাস এ। এখানে যদি যোগ করা হয় এই দুটি, তাহলে 2SN ইকুয়াল এ প্লাস পি, প্রথম এই ডি এখানে আমাদের ডি হবে, সাধারণত আমরা ডি দ্বারা প্রকাশ করছিলাম, ডি হবে এ প্লাস পি, এখানে এ প্লাস পি এ প্লাস পি, সেটা আবার এ প্লাস পি। তাহলে আমরা এখানে এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি এইভাবে চলছে। তাহলে এখানে নির্দিষ্ট সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7টি, কিন্তু এনতম যদি হয় সেক্ষেত্রে আমাদের কি আসবে, কতগুলা n সংখ্যক, অর্থাৎ n a প্লাস p, অতএব Sn ইকুয়াল n/2 a প্লাস p। এখানে বইয়ে দেখো এখানে Sn ইকুয়াল n/2 a প্লাস p 3 নম্বর শর্ত। আবার এখানে nতম পদ n এর মান, nতম পদের জন্য আমাদের যে শর্তটি আছে সেটি কি, nতম পদের জন্য শর্তটি কি, a প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমাদের ওখানে ছিল, আমরা এর আগে অঙ্কটাতে আমরা করছিলাম যে শেষ পদ p সমান ছিল কি n a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে p এর জায়গায় যদি আমরা a প্লাস n মাইনাস ইনটু d প্রয়োগ করি তাহলে কি হবে, এটা একটা থাকলো 3 নম্বর বইয়ের মধ্যে ওখানে আছে Sn ইকুয়াল n/2 a প্লাস n মাইনাস a, একটাই ছিল আগে a প্লাস n মাইনাস 1 ইনটু d, সেই ভাবে দিতে হবে। এটুকু সমাধান করলে আমাদের কি পাওয়া যাবে, n/2 twice a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা সূত্র পেলাম সমষ্টি Sn ইকুয়াল n/2 ইনটু twice a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে সূত্র, সমষ্টির সূত্র আমরা পেলাম দুইটি, সমষ্টির সূত্র পেলাম দুইটি, n/2 a প্লাস p। এই সূত্রে আর এই সূত্রের মধ্যে একটু পার্থক্য দেখো, এখানে d নেই, তাহলে যদি আমরা a অর্থাৎ প্রথম পদ শেষ পদ আর পদের সংখ্যা পাই তাহলে 3 নম্বরের সূত্রের সাহায্যে আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়, n তম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। সূত্র 4 এর সাহায্যে n পদের সংখ্যা, প্রথম পদ এবং সাধারণ অন্তর d যদি পাই, এই ক্ষেত্রে আমাদের শেষ পদটা এখানে প্রয়োগ নাই, এই সূত্রের সাহায্য করা যাবে, এই সূত্রের সাহায্য করা যাবে। এখন এখানে আমাদের সমস্যা যে আছে, এই সমস্যা দেখো, সমস্যা নম্বর 10 অর্থাৎ 256 পেজ বইয়ের হবে, আবার তোমরা 10 নম্বরে দেখো এখানে আছে 8 সমস্যা 8। সমস্যাটা আমি তুলতেছি, দেখো সূত্রগুলো এখানে থাকে। 10 নম্বর সমাধান। এতটি পদের সংখ্যা, পদের সংখ্যা এখানে উল্লেখ করা আছে, সেক্ষেত্রে আমাদের প্রথম পদ a সাধারণ অন্তর d, পদ সংখ্যা
পদ সংখ্যা n ইকুয়াল 9, অর্থাৎ শেষ পদের এখানে প্রয়োগ নাই। যেহেতু শেষ পদের প্রয়োগ নাই, তাহলে আমরা নিচের সূত্রের সাহায্যে Sn অর্থাৎ 4 নম্বর সূত্রের সাহায্যে আমরা একটা সমস্যার সমাধান করতে পারব। Sn ইকুয়াল n/2 প্লাস p, Sn ইকুয়াল n/2 y প্লাস n-1 ইনটু b। অতএব সমষ্টি Sn ইকুয়াল n/2 y প্লাস n-1 ইনটু d। n ইকুয়াল 9 হলে s 9 ইকুয়াল 9/2, এর মান 8, n এর মান d এর মান, তাহলে 16। তাহলে আমরা 9টি পদের সমষ্টি কত বললাম? 360। যখন আমাদের পদের সংখ্যা উল্লেখ থাকবে তখন আমরা 4 নম্বর সূত্রের সাহায্যে আমরা কাজটি সমস্যাটি সমাধান করব, যখন পদের সংখ্যা উল্লেখ থাকবে। আর যদি কখনো পদের সংখ্যা উল্লেখ না থাকে, যেমন মনে করো 11 নম্বর সমস্যাটাতে আসছি, কত ধারা কি আছে? এবার আমরা দেখো তাহলে এবার সমস্যার মধ্যে দেখো কোনো পদের সংখ্যা উল্লেখ করা নাই। পদের সংখ্যা যদি উল্লেখ না থাকে, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের n এর মান ছাড়া সমষ্টি হবে না। n/2 এখানে একবার হলো n আছে, d এখানে নাই, d এখানে আছে, তাহলে n a এই দুটো আমাদের অবশ্যই লাগবেই। যেহেতু আমাদের এখানে প্রথম পদ আছে, d এর মান অর্থাৎ সাধারণত d আছে, কিন্তু উপরের সূত্রের সাথে শেষ পদ যেহেতু আছে, n এর মান নাই, তাহলে আমাদের এখানে n এর মানটা তৈরি করে নিতে হবে। n এর মান তৈরি করার জন্য আমাদের প্রথম যে সমস্যাটি করেছিলাম সেই সমস্যার অংশ থেকে এখানে অংশ বের করে নিতে হবে, n এর মানটা বের করতে হবে। প্রথম পদ a = 5, সাধারণত d = শেষ পদ তাহলে ধরি n-তম পদ, আবার ধারাটি n-তম, a plus n-1 into d। সপ্তমতে a plus n-1 into d equal a মান n এর মান আমরা বের করব, d এর মান n-6 equal
তাহলে n এর মান অর্থাৎ পদের সংখ্যা বের হলো কয়টি 10 এই পদের সংখ্যা 10 আমাদের n এর মান বের হলো অর্থাৎ n/2 a + b এখন আমরা সূত্র 3 এর সাহায্যে বাকি যেটুকু সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো দেখো আমরা জানি সমষ্টি Sn ইকুয়াল n/2 a + p তাহলে এখানে n ইকুয়াল 10 হলে Sn ইকুয়াল 10/2 a মান + 9 60 শূন্য হলো 1 2 20 তাহলে পরবর্তীতে আমাদের সমষ্টি নির্ণয় এখানে এই সূত্রের সাথে 3 নম্বর সূত্রের সাথে অনেক সহজ অনেক ছোট হিসাব অনেক ছোট তবে যখন পদের সংখ্যা দেওয়া থাকবে তখন আমাদের পদের সংখ্যাটা তৈরি করে নিয়ে তারপর আমরা সমষ্টি Sn ইকুয়াল a n/2 a + p এই সূত্র প্রয়োগ করে সমষ্টি আমরা নির্ণয় করতে পারব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে তিনটি সূত্র নিয়ে তিনটি অংশ নিয়ে আলোচনা করা হলো এই অংশগুলো থেকে এখানে বাড়ি কাজের জন্য তোমরা 12 নম্বর সমস্যা 12 নম্বর করতে পারো সমস্যা 12 নম্বর পাশা করবে এবং উদাহরণের সামনের যে অংশগুলো আছে সেই অংশগুলো তোমরা করবে এবং এই সূত্রগুলোর সাহায্যে প্রয়োগ করার জন্য যেগুলো অঙ্ক করা হলো এগুলো তোমরা বাসায় আবার বসে বসে লিখবে এই মহামারীতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুরক্ষিত থাকো বারবার সমান করে দিয়ে হাত দেওয়ার চেষ্টা করবে আজকে এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম